আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি হিসাব বিজ্ঞানের অধ্যায় ভিত্তিক যেই নমুনা প্রশ্ন রয়েছে সেই নমুনা প্রশ্নের ক্লাসে। আমরা আজকের এই ক্লাসে আলোচনা করব আমাদের হিসাব বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায় খতিয়ান নামের যেই অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের 1 থেকে 14 সিরিয়ালের যেই নমুনা বহু নির্বাচনী প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো নিয়ে। খেয়াল করে দেখো, আমরা যদি 1 নম্বর প্রশ্নে আসি, 1 নম্বর প্রশ্নে আমাদেরকে কি বলছে? বলছে কোনটি থেকে ব্যবসায়ের মোট আয়, ব্যয়, সম্পদ ও দায়ের পরিমাণ সম্পর্কে ধারণা পাওয়া যায়। দেখো, আমি আমার ব্যবসায়ের মোট আয়, ব্যয়, দায়, সম্পদ এগুলো নিয়ে একটা ধারণা পেতে পারি খতিয়ান থেকে। তার কারণ কি দেখো, আমি যখন খতিয়ান করব, আমি বিক্রয় হিসাবের খতিয়ান থেকে আমার প্রতিষ্ঠানের মোট বিক্রয় কত হইল এটার পরিমাণ আমি জানতে পারবো। আমি যদি নগদান হিসাব করি, আমার প্রতিষ্ঠানে মোট নগদ কত টাকা রয়েছে সেটার পরিমাণ আমি জানতে পারি। আমি পাওনাদার হিসাব বা প্রদেয় হিসাব যখন প্রস্তুত করব, তখন কিন্তু আমি প্রদেয় হিসাবের পরিমাণ কত আছে সেটা জানতে পারবো। আমি যেটা বোঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে যে খতিয়ানের মাধ্যমে আমার যত হিসাব রয়েছে ওই হিসাবগুলো সম্পর্কে আমি একটা ধারণা লাভ করতে পারি, তাই না? আচ্ছা, এরপর আমরা আসি প্রশ্ন নাম্বার 2। প্রাপ্য হিসাব ও প্রদেয় হিসাবের জন্য প্রস্তুতকৃত আলাদা আলাদা খতিয়ানকে কি বলা হয়? প্রাপ্য হিসাব এবং প্রদেয় হিসাবের জন্য আলাদা আলাদা প্রস্তুতকৃত খতিয়ানকে আমরা বলি হচ্ছে সহকারী খতিয়ান। মনে করো যে প্রাপ্য হিসাব মানে কি? দেনাদার। মনে করো তোমার দুইজন দেনাদার আছে, একজনের নাম মনে করো যে রহিম, একজনের নাম মনে করো হচ্ছে করিম। তুমি রহিমের জন্য আলাদা একটা খতিয়ান করলা, তুমি করিমের জন্য আলাদা একটা খতিয়ান করলা। এই যে রহিমের জন্য একটা খতিয়ান, রহিমের জন্য একটা খতিয়ান, করিমের জন্য একটা খতিয়ান, মানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের জন্য আলাদা আলাদা খতিয়ান প্রস্তুত করতেছো, এটার নাম হচ্ছে আমার জন্য সহকারী খতিয়ান। ওকে, আচ্ছা, 3 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, বলেছে খতিয়ান হিসেবে। দেখো, খতিয়ান হচ্ছে আমার হিসেবের স্থায়ী একটা বই, অথবা আমরা বলতে পারি পাকা একটা বই। খতিয়ান হিসাবের স্থায়ী বই বা পাকা একটা বই, তাই না? তাহলে এটা অপশনে কোথায় আছে ভাইয়া? গ নম্বরে আছে। তাহলে আমাদের জন্য উত্তর হচ্ছে গ। চলে যাব আমরা প্রশ্ন নাম্বার 4 নম্বর প্রশ্নে বলেছে যে ব্যয় হিসাব সমূহ সর্বদা কোন জের প্রকাশ করে? ব্যয় হিসাব সবসময় আমাদেরকে ডেবিট জের প্রকাশ করে। মনে রাখবা যে আমাদের যে 5 প্রকারের হিসাব রয়েছে, এই 5 প্রকারের হিসাবগুলোর মধ্যে সম্পদ এবং ব্যয়, এই দুইটাই হিসাব আমাদের আসলে সবসময় ডেবিট উদ্ধৃত প্রকাশ করে। কোন উদ্ধৃত প্রকাশ করে? ডেবিট উদ্ধৃত। মানে যার সাধারণ ব্যালেন্স যেইটা, সে আসলে ওই উদ্ধৃতটাই প্রকাশ করার চেষ্টা করে, তাই না? তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে আমাদের জন্য ক। এরপর আমরা চলে যাব প্রশ্ন নাম্বার 5। খতিয়ান প্রস্তুতকালে চলমান জের ছক অনুসরণের ফলে, খতিয়ান প্রস্তুতে আমি যদি চলমান জের ছক ব্যবহার করি বা চলমান জের ছক অনুসরণ করি, তাহলে আমি সবসময় আমি হিসাবের জের জানতে পারবো। তার কারণ চলমান জের ছকে প্রতিটা লেনদেন সম্পূর্ণ হওয়ার পরে ওইটার ব্যালেন্সটা নামায় ফেলতে হয়। এখন উদ্ধৃত কত টাকা আছে সেটা নির্ণয় করে ফেলতে হয়। এজন্য আমরা কি করি? আমরা আসলে চলমান জের ছকের মাধ্যমে হিসাবের তাৎক্ষণিক যে ফলাফলটা সেটা আমরা জানতে পারি। 6 নম্বর প্রশ্ন বলেছে হিসাবের ডেবিট দিকের যোগফল ক্রেডিট দিকের যোগফল অপেক্ষা বেশি হলে কোন উদ্ধৃত প্রকাশ করে? হিসাবের ডেবিট দিকের যোগফল ক্রেডিট দিকের চাইতে যদি বেশি হয়, ক্রেডিট দিকের চাইতে যদি বড় হয়, সেক্ষেত্রে আমার কোন জেরটা প্রকাশ করবে? সেই ক্ষেত্রে আমার প্রকাশ করবে হচ্ছে ডেবিট জের। মনে রাখবা, যেই পাশ বড় হয় সেই জের প্রকাশ করে। অর্থাৎ যদি আমার ডেবিট বড় হয়, ক্রেডিট পাশটা ছোট হয়, তাহলে আমার ডেবিট জের প্রকাশ করবে। আমার যদি ক্রেডিট পাস বড় হয় আর ডেবিট পাস ছোট হয়, তাহলে আমার ক্রেডিট জের প্রকাশ করবে। কথা কি বোঝা গেছে? তাহলে 6 উত্তর কত ভাইয়া? 6 উত্তর হচ্ছে গ। 7 নম্বর প্রশ্নে আমরা আসবো, বলা আছে খতিয়ানে ব্যবহৃত সিডি দ্বারা কি বোঝায়? খতিয়ানে ব্যবহৃত সিডি দ্বারা বোঝায় নিচে নিত, নিচে আনিত, সরি, কি বোঝায় ভাইয়া? বোঝায় হচ্ছে নিচে
আনিত। কি বোঝায়? নিচে আনিত। সিডি ক্যারিড ফরওয়ার্ড, সরি ক্যারিড ডাউন। সিডি যেহেতু বলা আছে, এই কি ক্যারিড ডাউন অর্থাৎ নিচে আনিত। এরপরে আমরা আসি, দেখো 8 নম্বর প্রশ্নে। 8 নম্বর প্রশ্নে কি বলেছে? খতিয়ানের ডেবিট উদ্ধৃত্ত দ্বারা প্রকাশ পায়, খতিয়ানের ডেবিট উদ্ধৃত্ত দ্বারা প্রকাশ পায় সম্পদ ও ব্যয়। ব্যয়কে আমরা খরচ নামেও ডাকতে পারি। তার মানে উত্তর হচ্ছে 1 এবং 2। আমাদের আয় প্রকাশ করে হচ্ছে ক্রেডিট উদ্ধৃত্ত, তাহলে এটা উত্তর হবে না, উত্তর হবে হচ্ছে 1 ও 2। এরপর আমরা চলে যাব ভাইয়া প্রশ্ন নাম্বার 9। হ্যাঁ, 9 নম্বর প্রশ্ন। দেখো ভাই 9 নম্বর প্রশ্নে কি বলেছে? প্রশ্ন নাম্বার 9 আমাদেরকে বলেছে সহকারী খতিয়ান সম্পর্কিত হিসাব হলো। দেখো সহকারী খতিয়ান সম্পর্কিত হিসাব, এটা হচ্ছে প্রাপ্য হিসাব, যেটাকে আমরা আগে বলতাম দেনাদার হিসাব। প্রদেয় হিসাব, যেটাকে আগে আমরা বলতাম হচ্ছে পাওনাদার হিসাব। মানে নামটা এখন একটু চেঞ্জ হয়ে গেছে আর কি। মানে আগেও আমরা এটাকে প্রাপ্য প্রদেয় বলতাম, বাট ওইভাবে এটা স্বীকৃত নাম ছিল না। আগে আসলে আমরা দেনাদার পাওনাদারই বেশি বলতাম, বাট তোমাদের এই বছর থেকে এখন আসলে দেনাদার পাওনাদার না বলে এটাকে আমরা প্রাপ্য হিসাব প্রদেয় হিসাব বলবো। তাহলে উত্তর হচ্ছে 1 ও 2, অর্থাৎ ক নাম্বারটা হচ্ছে আমাদের জন্য উত্তর। এরপরে আমরা চলে যাব ভাইয়া প্রশ্ন নাম্বার 10। বলা আছে খতিয়ান প্রস্তুতের জন্য লেনদেন বিশ্লেষণ অত্যাবশ্যক। হ্যাঁ, লেনদেনটাকে বিশ্লেষণ করতে হবে। লেনদেনের যে দুইটা পক্ষ, ওই পক্ষ দুইটা আইডেন্টিফাই করতে হবে। জাবেদা ভুক্তিকরণ সহায়ক। হ্যাঁ, খতিয়ান করার জন্য আমাকে যে জাবেদা করতেই হবে, এটা কোনো বাধ্যতামূলক কথা না। খতিয়ান করতে হইলে আমাকে যে জাবেদা করতেই হবে এর কোনো বাধ্যবাধকতা নাই। জাবেদা করাটা ভালো, সহায়ক, তাই না? তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে 1 ও 3। 1 ও 3 কোথায় আছে? খ নম্বরে। তাহলে আমাদের প্রশ্নের উত্তর হচ্ছে খ। 11 নম্বর প্রশ্ন, খতিয়ানের উদ্ধৃত্ত সমূহ দিয়ে কোনটি প্রস্তুত করা হয়? খতিয়ান করার পরে খতিয়ানের যেই জের বা উদ্ধৃত্ত, সেই জের বা উদ্ধৃত্ত দিয়ে আমরা রেওয়ামিল অর্থাৎ ট্রায়াল ব্যালেন্স তৈরি করি। অর্থাৎ উত্তরটা কি হবে? উত্তরটা হবে হচ্ছে আমার জন্য ঘ। এরপরে আমরা চলে যাব, আমাদেরকে একটা বক্স দেওয়া আছে, আমাদের বক্সে একটা খতিয়ানের বক্স দেওয়া আছে। আমরা ছকের ক্যাটাগরি দেখেই বুঝতেছি এটা একটা চলমান জেড ছকের ছক দেওয়া আছে। উপরে বলা আছে নগদান হিসাব, তার মানে এটা একটা নগদানের ছক দেওয়া আছে, তাই না? মানে নগদানের চলমান জেড ছকের খতিয়ান দেওয়া আছে। আচ্ছা, ব্যালেন্স বিডি বলা আছে 10,000। এরপরে আসবাবপত্র হিসাব ডেবিট পাশে পাইছি, ডেবিট থাকলে যোগ হবে, এখানে হবে হচ্ছে 12,000 টাকা। এরপরে ক্রয় হিসাব 5,000 টাকা ক্রেডিট আছে, 12,000 টাকা থেকে 5,000 বাদ দিলে জায়গা থাকবে কত? 7,000 টাকা। এরপরে আবার ডেবিট পাশে পাইলাম কত? 8,000। 8 আর 7 যোগ করলে 15,000 টাকা। ওকে, যদি আমাকে মানে এরকম আমাকে বলে নাই কি করতে হবে, আমি জাস্ট খতিয়ানের ছকটাই কিছু কাজ অসম্পূর্ণ ছিল, অর্থাৎ ব্যালেন্সিং এর কাজটা অসম্পূর্ণ ছিল, আমি ওটা সম্পূর্ণ করলাম। ব্যালেন্সিং এর কাজটা কিভাবে আমি করব ভাইয়া? ব্যালেন্সিং এর কাজ করব হচ্ছে ডেবিট থাকলে যোগ, ক্রেডিট থাকলে যোগ, ক্রেডিট থাকলে বিয়োগ, ডেবিট থাকলে বিয়োগ। তো আমি এখানে যোগ বিয়োগ করছি। ওকে, জুন মাসের 13 তারিখে লেনদেনের সাধারণ জাবেদা কোনটি? এই যে জুন মাসের 13 তারিখে আসবাবপত্র হিসাব নগদানের টাকা ডেবিট পাশে আছে, এটা নগদানের খতিয়ান। তার মানে এই লেনদেনের জাবেদা হচ্ছে নগদান হিসাব ডেবিট আর আসবাবপত্র হিসাব ক্রেডিট। এই আসবাবপত্র হিসাব ক্রেডিট, তার কারণ কি? তুমি যখন এটার জাবেদা থেকে খতিয়ান করছো, এটা নগদান হিসাবের খতিয়ান, তার মানে কি এই যে নগদান হিসাব আছে, এটা নগদানের খতিয়ানে আসবে। কোন পাশে আসবে? ডেবিট পাশে আসবে। কি নামে আসবে? আসবাবপত্র নামে আসবে, তাই না? তাহলে 13 নম্বর প্রশ্নের উত্তর কি হবে? 13 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে নগদান হিসাব ডেবিট এবং আসবাবপত্র হিসাব ক্রেডিট। তাহলে উত্তর কি ভাইয়া? উত্তর হচ্ছে আমাদের জন্য গ নাম্বারটা। ওকে, এইটুকু গেল। এরপরে ভাইয়া 13 নম্বর প্রশ্ন কি বলা আছে? যে হিসাবটির উদ্ধৃত্ত কত টাকা? উদ্ধৃত্ত আমরা বের করছিলাম 15,000 টাকা। এই উদ্ধৃত্ত আমরা বের করছিলাম কত টাকা? উদ্ধৃত্ত আমরা বের করছিলাম 15,000 টাকা। আচ্ছা, এরপরে 14 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, হিসাবটি থেকে জুন মাসের নগদ লেনদেন সম্পর্কে যা প্রকাশ পায়। আচ্ছা, লেনদেন থেকে আসলে মানে আমি একটু ছকটা আরেকবার দেখি, তাহলে দেখো কি কি বলা আছে। মোট নগদ প্রাপ্তি 10,000 টাকা, মোট নগদ প্রদান
5,000 টাকা, সমাপনী হাতে নগদ 5,000 টাকা। আচ্ছা, সমাপনী হাতে নগদ 5,000 টাকা না, এটা কারণ কি আমরা যখন হিসাব যখন করছিলাম দেখো এখানে 10,000 ডেবিট পাশে ছিল, নতুন করে আবার ডেবিট পাইছি 10,000 আর 2,000 12,000 টাকা, তাই না? আচ্ছা, এরপরে আবার একটা ক্রেডিট পাইছি, ডেবিট ক্রেডিট থাকলে বিয়োগ করতে হয়, 12 থেকে 5 বাদ দিব, তাহলে থাকবে কত? 7,000। 7,000 ডেবিট জের আছে, 8,000 নতুন করে ডেবিট জের পাইছি, তাহলে হচ্ছে 15,000 টাকা। তার মানে সমাপনী উদ্ধৃত 15,000, এটা আমরা বুঝছি, তাই তো? আচ্ছা, ডেবিট পাস মানে বোঝাচ্ছে আমি নগদ টাকা পাইছি কত? 2,000 আর 8,000, মোট হচ্ছে 10,000 টাকা আমি নগদ পাইছি। নগদ প্রদান করছি কত? 5,000 টাকা। তার মানে ক আর খতে যেই অপশন দুইটা ছিল, এই দুইটা সত্য যে নগদ প্রাপ্তি 10,000 টাকা, নগদ প্রদান 5,000 টাকা। তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে 1 ও 2, অর্থাৎ ক নম্বর প্রশ্নটা হচ্ছে আমাদের জন্য উত্তর, তাই না? তাহলে খেয়াল করে দেখো, আমাদের যে অধ্যায় 7 খতিয়ান নামের যেই অধ্যায়টি ছিল, এই অধ্যায়ে 14টি বহু নির্বাচনী প্রশ্ন আমরা কিন্তু খুব সুন্দর করে আলোচনা করে ফেলেছি। পাঠ্য বইয়ের বহু নির্বাচনী প্রশ্ন, এগুলো আমাদের জন্য বরাবরই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নগুলোকে আমরা চাইলেও কোনোভাবেই এড়িয়ে যেতে পারবো না। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।